ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর। বাণিজ্যমন্ত্রী বললেন, হ্যাকিং এর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমরা প্রকৃতভাবে কেন এটা ঘটল সেটা আমরা আবিষ্কার করতে সক্ষম হব। নয়াদিল্লি থেকে বিকেলে দেশে ফিরলেন গভর্নর। অর্থমন্ত্রী ডেকে পাঠালেও অসুস্থতার কারণ দেখিয়ে যাননি সচিবালয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাউন্সিলকে ঘিরে বড় দুদলের জোর প্রস্তুতি। আগামী সংসদ নির্বাচনকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ। আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। শাহজালাল বিমানবন্দরে নিরাপদ পণ্য পরিবহনে প্রধান বাধা সমন্বয়হীনতা, বলছেন বিশ্লেষকরা। 6 মাসের জন্য যুক্তরাজ্যের নিরাপত্তা পরামর্শক নিয়োগ হচ্ছে, জানালেন মন্ত্রী। আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইবেন উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে খাদ্যমন্ত্রীর সময় আবেদন। লিখিতভাবে ব্যাখ্যা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সুন্দরবনে বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন। অবৈধ পণ্য, মাদক, অস্ত্র চোরাচালান ঠেকাতে ভূমিকা রাখার আশাবাদ। এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করলেন আইসিসির প্রধান নির্বাহী। বললেন, টাইগাররা সুপার 10-এর অন্য দলগুলোর জন্য হুমকি। ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকরা প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে গেলেও পরে সংক্ষেপে একথা জানান অর্থমন্ত্রী। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত করে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এদিকে হ্যাকিং রহস্য উদ্ঘাটন ও বাকি অর্থ উদ্ধারে করণীয় ঠিক করতে আগামীকালের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কে বা কারা জড়িত আর কেনই বা ঘটনা ঘটার 1 মাস পর তা সবার সামনে এলো, এসব প্রশ্নের উত্তর ঘটনা জানাজানি হবার সপ্তাহখানেক পরেও অজানা রয়ে গেছে। হ্যাকিং যে সময় ঘটেছে তার প্রায় 1 মাস পরও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু না জানতে পারায় ক্ষুব্ধ অর্থমন্ত্রী রোববার বিষয়টি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সে অনুযায়ী সোমবার তার ব্রিফ করার কথা ছিল, কিন্তু সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী জানান, গভর্নরের সঙ্গে কথা বলার পরই জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার হয়েছে। ব্যাংকিং সেক্টরে কোনো পরিবর্তন ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জেস। আই টেক ইট ভেরি সিরিয়াসলি। আর কিছু স্টেটমেন্ট নাই, বললাম তো। এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আসলে কি ঘটেছে সে বিষয়ে তদন্ত করেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় এই ধরনের একটি ঘটনা আমাদের জানতে হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের পত্রিকা পড়ে, ফিলিপাইনের পত্রিকায় কি লিখেছে সেটার থেকে। আমার মনে হয় যে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমরা প্রকৃতভাবে কেন এটা ঘটলো সেটা আমরা আবিষ্কার করতে সক্ষম হব। এদিকে চুরি হওয়া রিজার্ভের বাকি অর্থ উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মঙ্গলবারের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আমরা একজন সাইবার বিশেষজ্ঞ ইতিমধ্যে নিয়োগ দিয়েছি আমাদের একটি চলমান প্রকল্পের আওতায়। তিনি এবং তার ফরেনসিক ইনভেস্টিগেশন টিম এবং বাংলাদেশ ব্যাংকের টিম এটা নিয়ে কাজ করছে এবং আগামীকালের যে পরিচালনা পর্ষদ, সেখানেও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে যেসব বিষয়াদি থাকে, যে মেমোগুলো থাকে, সেইটার পাশাপাশি এই বিষয়টিও তো আলোচনা হবে বলে আমাদের মনে হয়। কাজেই আমরা সব দিক থেকেই সক্রিয় এবং সজাগ আছি। তদন্তের স্বার্থেই হ্যাকিং এর ঘটনা সংশ্লিষ্ট সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা।
এদিকে গভর্নর আতিউর রহমান বিকেলে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। অর্থমন্ত্রীর সচিবালয়ে তাকে ডেকে পাঠিয়েছেন এমন সংবাদ জানা গেলেও সন্ধ্যা পর্যন্ত গভর্নর সচিবালয়ে যাননি। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, আপনার কাছে কি এই সংক্রান্ত কোনো তথ্য আছে? কবে নাগাদ গভর্নর যাবেন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে? পারমিতা, আপনি যে বিষয়টি বলছিলেন যে আজকে বিকেলে গভর্নর, বাংলা ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান নয়াদিল্লি থেকে ফেরার পরই বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত অ্যাকাউন্ট থেকে যে 800 কোটি টাকা চুরি হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য অর্থমন্ত্রী বাংলা ব্যাংকের গভর্নরকে সচিবালয়ে আজকে ডেকে পাঠিয়েছিলেন এবং সকাল থেকে এই সাংবাদিকরা এই বিষয়টি জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এবং বিমানবন্দরে এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন সাংবাদিকরা। তবে গভর্নর এই বিষয়টি সাংবাদিকদেরকে এড়িয়ে বিমান থেকে অবতরণের পরই গাড়িতে করে তার বাসায় চলে যান। তবে এখানে সচিবালয়ে সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন যে অর্থমন্ত্রীর সাথে গভর্নরের কি কথা হয় এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় এবং এই রিজার্ভ চুরির বিষয়ে যেটি গতকাল অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বাংলা ব্যাংকের অদক্ষতা নিয়ে এবং এই বিষয়টি তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি সেই বিষয়টি নিয়ে। কিন্তু বিকেল 6টা পর্যন্ত অপেক্ষা করার পর অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এ.কে.এম. শাহিদুর রহমান আমাদেরকে জানান যে বাংলা ব্যাংকের গভর্নর আজকে আসছেন না এবং গভর্নর টেলিফোনে অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে গভর্নর কিছুটা অসুস্থ বোধ করে, অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না। তবে আগামীকাল তিনি অর্থমন্ত্রীর সাথে দেখা করবেন এবং সকাল 11টায় অর্থমন্ত্রী বাংলা ব্যাংকের রিজার্ভ থেকে 800 কোটি টাকা চুরির বিষয়ে বিস্তারিত জানাবেন। সরকার কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়টি ছাড়াও অর্থমন্ত্রী যেটি জানিয়েছিলেন সাংবাদিকদেরকে, এর মধ্যে আজকে দুপুরে ক্যাবিনেট মিটিং এর পর অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর এবং গভর্নরের সাথে কথা বলার পরই সেই বিষয়টি তিনি বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। এবং আপনি জানেন যে এই যাবৎকালে যে চুরির ঘটনাগুলো হয়েছে ব্যাংকিং খাতে, কেন্দ্রীয় ব্যাংকের চুরির ঘটনাটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা বলে ধরা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সরকার উচ্চ পর্যায় থেকে এখন বেশ কঠোরভাবে দেখা হচ্ছে এবং গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে এই নিয়ে এটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে ব্যাংক অর্থ বিভাগের সচিব জানিয়েছেন। তো আসলে কালকেই জানা যাবে যে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়ে সরকারের অবস্থান এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় এবং ব্যাংকিং খাতে বা বাংলাদেশ ব্যাংকের কোনো পরিবর্তন আসে কিনা সেটি জানতে হলে আমাদেরকে গতকাল সকাল 11টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং গতকাল অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পারমিতা, এই ছিল আমার কাছে বাংলা ব্যাংকের গভর্নরের অর্থমন্ত্রীর সাথে দেখা করার বিষয়ে সর্বশেষ তথ্য। শিউলি, যেটি বলছিলেন যে অর্থাৎ আগামীকাল হয়তো অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের দেখা হতে পারে এবং আজকে যে অর্থমন্ত্রী তাকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছিলেন তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। আরো বিস্তারিত বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় ব্যাংকটির গভর্নর নৈতিক দায় এড়াতে পারেন না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুহুল আলম লেনিন গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চরম দায়িত্বহীনতা রয়েছে। দুপুরে রাজধানী ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 1 মাস আগে সেই ঘটনা তারা জানতেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এবং আতিউর রহমান সাহেব। তারা সেটা অর্থমন্ত্রীকে জানান নাই, প্রধানমন্ত্রী তো দূরের কথা, অর্থমন্ত্রীকে জানান নাই, এমনকি সচিবকে জানান নাই। সচিব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ইতিমধ্যে দুবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা কমিটির মিটিং হয়েছে, সেখানেও এই বিষয়টিকে উল্লেখ করা হয় নাই। তাহলে তো আমরা আগেই সতর্ক হতে পারতাম। যখন সমগ্র জাতি এটা নিয়ে উদ্বিগ্ন, তখন অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তিনি তথাকথিত কোন এক মিটিংয়ে দিল্লি চলে গেছেন। দায়িত্বহীনতার চরম বলবেন। এই আতিউরের যদি আত্মসম্মান বোধ থাকে, তাকে অপসারণ করা না, তারই উচিত হচ্ছে পদত্যাগ করা, তারপর এটার তদন্ত হোক। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়ে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাসপোর্ট জব্দ এবং এই ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ধরনের বিভিন্ন তথ্য গণমাধ্যমে দিয়ে গত কয়েকদিন ধরে বেশ লাইমলাইটে আসেন তানভীর হাসান জোহা নামে এক ব্যক্তি।
তিনি নিজেকে সাইবার বিশেষজ্ঞ হিসাবে দাবি করলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও অর্থ পাচার বা হ্যাকিং এর ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে নিজেকে আইসিটি বিভাগের সাবেক কর্মকর্তা হিসেবে পরিচয় প্রদানকারী তানভীর হাসান জোহার বক্তব্য বা কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রভাবিত বা প্রতারিত হলে তার দায়িত্ব আইসিটি বিভাগ নেবে না বলেও জানানো হয়। 28 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল হবে কিনা সে ব্যাপারে আগামী 20 মার্চ দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ তথ্য জানিয়ে বলেন, কাউন্সিলের সংসদ নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইন সহ আগামী 25 বছরের রূপকল্প, দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নানা পরিবর্তন আনা হবে কাউন্সিলে। আরো জানাচ্ছেন ইদাত শৌমিক। সম্ভবত আমাদের কাউন্সিলের তারিখ এটা পরিবর্তন করা হতে পারে। একটা কোনো সিদ্ধান্ত হয় নাই আমাদের কাউন্সিল পেছাই দেবে। দলের শীর্ষ দু নেতার এমন বক্তব্যে ধোঁয়াশা কাটছে না আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের। 28 মার্চ কাউন্সিল নির্ধারিত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের 20তম কাউন্সিল পেছানোর বিষয়টি সামনে চলে আসে। দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। কাউন্সিলটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আগামী 20 তারিখে আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে, সভা আছে, সেই সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওয়ার্কিং কমিটির মিটিং এর আগে এটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না যে প্রকৃতিই পিছাবে না ওই দিনই হবে। এবারের কাউন্সিলকে ঐতিহাসিক উল্লেখ করে দলের নেতারা বলছেন, 2019 সালে নির্বাচনকে সামনে রেখে এই কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। এই কাউন্সিলের পরে আরেকটা নির্বাচনে আমাদের ফেস করতে হবে। সেই নির্বাচনটা 2018 হোক বা 19 সালের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইনটা কে ঠিক করবে? গাইডলাইন ঠিক করে দেবে কাউন্সিল। 2041 সালের মধ্যে যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইছি তার কোনো রূপরেখা কিন্তু আমরা ঠিক করি নাই। ওটা কেবল আমরা একটা লক্ষ্য ঘোষণা করছিলাম 2014 সালের নির্বাচনী ইশতেহারে। ওই রূপকল্পের কি গাইডলাইন হবে, হ্যাঁ, সেইটা নির্ধারণ করবে কাউন্সিল। এছাড়া সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্রে পরিবর্তন আসারও ইঙ্গিত দিলেন দলের এই শীর্ষ নেতারা। গঠনতন্ত্রে আমাদের পরিবর্তন আসবে, আমাদের ঘোষণাপত্র থাকবে, আরো 3টি বিভাগ হয়েছে, আমাদের হয়তো 3টা বিভাগ বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার নির্বাচনের যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে, এটা হয়তো আমরা গঠনতন্ত্রে এবার প্রভিশনটা ইনক্লুড করব। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের জুন পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরদার করে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করতে কাউন্সিলের পর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে আলাদা কমিটি করার চিন্তা করছে দলের হাইকমান্ড। এবারের আন্দোলনে তরুণ নেতৃত্বকে আরও সক্রিয়ভাবে সামনে আনতে চায় বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। আগামী 19 মার্চের 6ষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যেই কাউন্সিলের লোগো উন্মোচন ও প্রতিপাদ্য স্লোগান প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার অভিযানও শুরু করে দিয়েছে দলটি। দলের শীর্ষ নেতারা বলছেন, কাউন্সিলকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোন কোন এলাকায় দল নিষ্ক্রিয় ছিল, এখন কিন্তু এই কাউন্সিলকে ঘিরে সবাই সক্রিয় হচ্ছে। যারা একেবারে বলেছেন যে আমরা দলই করব না, এখন দেখা যাচ্ছে ওরা আবার ফিরে এসেছেন, ইন্টারেস্ট নিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। কাউন্সিল পরবর্তী আন্দোলনেই সর্বশক্তি নিয়োগের কথা ভাবছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। এর মাধ্যমে এই দাবি আদায় করতে চান তারা। অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে আমরা। যখন নেতা ঠিক হয়ে যাবে, সংগঠন ঠিক হয়ে যাবে, তখন দল থেকে যে আন্দোলনের ডাকি দেওয়া হোক না কেন সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই কারণেই নেতৃবৃন্দ শেষবারের মতো একবার মাঠে নেমে আওয়ামী লীগকে যাতে বিদায় করা যায়, নতুন যে কমিটি হতে যাচ্ছে তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে বলে সবাই আশা করে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নিয়মিত আন্দোলনের পাশাপাশি ইস্যুভিত্তিক আন্দোলন জোরদারেরও পরিকল্পনা করছে দলীয় হাইকমান্ড। বিএনপিতে চিন্তা ভাবনা আছে
মন্ত্রণালয় ভিত্তিক বা বিষয় ভিত্তিক কমিটি গঠন করা, সেখানে রাজনীতিকদের সাথে সাথে যারা রাজনীতি করেন না কিন্তু বিশেষজ্ঞ এই ধরনের ব্যক্তিদেরকেও ইনভলভ করা যাবে। আন্দোলন বেগবান করতে কাউন্সিলে কর্মঠ তরুণদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপির এই দায়িত্বশীল নেতা। ছাত্রদলও নতুন করে গঠন করা হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আদালত অবমাননার রুলের জবাবে আদালতের সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন বলে উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন পেশ করেন মন্ত্রীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তার আইনজীবী জানান, সরকারি কাজে দেশের বাইরে থাকায় আগামীকালের আদালতের নির্ধারিত তারিখে হাজির হওয়া সম্ভব নয় বলে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই হাজিরের দিন পুনর্নির্ধারণের আবেদন জানিয়েছেন। তিনি আরো জানান, খাদ্যমন্ত্রী আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশে ফেরার পর তিনি আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হবেন। আবেদনটি কাল আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলেও জানান তিনি। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। এদিকে বিকেলে আদালত অবমাননার রুলের বিষয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং তদারকি শিথিলতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ কার্গো পরিবহনে প্রধান দুর্বলতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। হারানো ইমেজ পুনরুদ্ধার ও আমদানি রপ্তানিকে ঝুঁকিমুক্ত করতে বিমানবন্দর পরিচালনায় একটি বিশেষ অথরিটি গঠন করার তাগিদ দিয়েছেন তারা। যুক্তরাজ্যের নিরাপত্তা পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। প্রতি বছর 15% করে বাড়ছে বিমানে পণ্য পরিবহন, আর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে যুক্তরাজ্য সহ ইউরোপ থেকে। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাগাদা দেয়। ব্যবহারকারীদের মতে তারা বারবার নির্দেশনা দিলেও কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের অব্যবস্থাপনা এবং যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। যেহেতু এক্সপেক্টেড লেভেলে ছিল না বলেই কিন্তু যুক্তরাজ্য এই ধরনের কিন্তু একটা চিঠি আমাদেরকে দিয়েছে। সরকারকে অবশ্যই এই ব্যাপারে কনসার্ন মিনিস্টার হ্যাজ টু টেক দিস রেসপন্সিবিলিটি। আমদানি রপ্তানি হ্যান্ডেলিং এ আমাদের দুর্বলতা আছে, অব্যবস্থাপনা আছে। প্রকিউরমেন্টগুলো প্রকিউরমেন্ট হবে, সেটাকে দ্রুততম সময়ে এই প্রকিউরমেন্টটা শেষ করা। এতদিন ধরে আমরা অনেক স্ল্যাক সিকিউর কন্ডিশনে কাজ করছিলাম, প্রাইভেট সেক্টরকে অন্তর্ভুক্ত করতে হবে। সিকিউরিটির যে কারণগুলো রয়েছে, স্ক্যানিং করা এবং ভিতরে স্টারাইল এরিয়া করা যেখানে সিকিউর পার্সন ছাড়া কেউ যাবে না, এই ক্ষেত্রে আরো সুনজর দিতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে একটি পৃথক বিমানবন্দর কর্তৃপক্ষ গঠন করা দরকার। 10টা না 12টি সংস্থা এখানে এয়ারপোর্টে বিভিন্ন কাজে নিয়োজিত। সরকার একটা স্বয়ংসম্পূর্ণ আলাদা এয়ারপোর্ট অথরিটির আন্ডারে সবকিছু যদি হয় তাহলে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। তবে সরকারকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলোর ভূ রাজনৈতিক কৌশল আছে কিনা সেটাও বিবেচনার বিষয় বলে মনে করেন এ বিশ্লেষক। আমাদের বাংলাদেশকে ঘিরে এই পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়ার তাদের যে ভূ রাজনৈতিক সমীকরণ আছে সেটি এখানে কোনো কাজ করছে কিনা এই সিদ্ধান্ত গ্রহণে সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ব্রিটিশ নিরাপত্তা দলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে, আর তাদের রিপোর্টের উপর নির্ভর করছে ইউরোপে বিমানে বাংলাদেশি পণ্য পরিবহনের ভাগ্য। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কার্গোর নিরাপত্তায় আগামী 6 মাসের জন্য যুক্তরাজ্য থেকে নিরাপত্তা পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 31শে মার্চের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো স্থানান্তরে যুক্তরাজ্যের নিরাপত্তা সংশয় কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে ব্রিটিশ হাই কমিশনার সহ তার যে টিম যেটা রয়েছে তার মধ্যে তাদের এই অঞ্চলে যে সিকিউরিটি ইনচার্জ যিনি সহ একটা
মিটিং হয়েছে যেখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন আর কি। তারা বলেছে যে আমরা তোমাদেরকে কিছু ক্ষেত্রে ট্রেনিং এবং সুপারভাইজারি যে ক্ষেত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের সহায়তা করতে পারি। এবং তারা সেখানে বলেছে যে আমরা কিছু কোম্পানির নাম বলতে পারি যে থেকে তোমরা বাছাই করে নেবে। এদিকে বাংলাদেশের কার্গো বিমান চলাচল ব্যবস্থার উন্নয়নে 20 মার্চ থেকে যুক্তরাজ্যের একটি নিরাপত্তা সংস্থা কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন 2016 এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রেস ইনস্টিটিউট আইনে প্রতিষ্ঠানটি আগের মতোই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিবর্তিত থাকবে। পিআইবি পরিচালনা করবে 15 সদস্যের বোর্ড নিয়ে, যার প্রধান থাকবেন চেয়ারম্যান। এছাড়া এর মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বাংলাদেশের মরমী কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউটের দায়িত্ব মূলত হচ্ছে সরকার অথবা যে কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত সাংবাদিক, তথ্য গণমাধ্যম কর্মী, উন্নয়ন ও যোগাযোগ কর্মী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকালীন প্রশিক্ষণ সুবিধা প্রদান। এখানে 15 সদস্যের একটি পরিচালনা বোর্ড প্রস্তাব করা হয়েছে। এই বোর্ডের মেয়াদ হবে 2 বছর। চেয়ারম্যানের ব্যাপারে বলা হয়েছে চেয়ারম্যান উনি বোর্ডের প্রধান হবেন এবং তিনি 2 বছরের জন্য সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। আর মহাপরিচালক একজন থাকবেন, তিনি সরকার কর্তৃক নিযুক্ত হবেন। তিনি সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের টাকা জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতারাও জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। দেশে এখন গণতন্ত্রের পরিবর্তে লুণ্ঠনতন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের টাকা জালিয়াতির দায় নিয়ে গভর্নর, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশে গণতন্ত্র নেই, যেই তন্ত্রটি চলে সেটি হলো লুণ্ঠন তন্ত্র। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বিভিন্ন ব্যাংকে লুটপাটের পর এবারে খোদ সেন্ট্রাল ব্যাংকে লুটপাট হলো। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জড়িত। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন দেখা যাবে রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ হয়তো জড়িত। এই ঘটনাটি ঘটার প্রায় 1 মাস পর কেন এটি প্রকাশ হলো, এতে সুস্পষ্টভাবেই বোঝা যায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস চলছিল। অবিলম্বে চুরি যাওয়া অর্থ উদ্ধার ও এর সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। শুধুমাত্র অর্থমন্ত্রী এবং গভর্নরের পদত্যাগেই বাংলাদেশের পরিত্রাণ মিলবে না। এদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই দেশ, মানুষ ও গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হবে। 12 থেকে 14 মার্চ এই 3 দিন সুন্দরবন এলাকায় হলো প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন। ভারত থেকে আসা অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে এই এলাকাকে গুরুত্বপূর্ণ মনে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছে দুর্গম এই এলাকাটি ভবিষ্যতে আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের জলসীমান্ত এলাকা ঘুরে রিপোর্ট করেছেন ওমর ফারুক। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের জলসীমান্ত প্রায় 82 কিলোমিটার। খোলপেটুয়া, কালিন্দী, রায়মঙ্গল এরকম 11টি নদী নিয়ে গড়ে ওঠা সীমান্তের প্রায় অর্ধেকই অরক্ষিত বা বিজিবির নজরদারির বাইরে। বাকি যেটুকু সুরক্ষিত তাও দুর্গম হওয়ায় জলদস্যুতা, চোরাচালান সহ নানা অপরাধমূলক কাজ দুদেশের কোনো দেশের একার পক্ষেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বাস্তবতায় সুন্দরবনের কৈখালী বিওপির টি জংশন এলাকায় হয়ে গেল বিজিবি বিএসএফ যৌথ অনুশীলন।
মহড়ায় বিজিবির 34 নম্বর ব্যাটালিয়নের 114 জন এবং বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নের 110 জন সদস্য অংশ নেন। এতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল এলাকায় যৌথভাবে একটি কার্গোতে তল্লাশি চালান। বিএসএফ এর সাউথ ফ্রন্টিয়ার আইজির কাছে সুন্দরবনের সীমান্ত এলাকাটি আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। তবে তিনি এও জানান, এখন পর্যন্ত এই এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। এ মহড়া ভবিষ্যতে সম্ভাব্য জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ভূমিকা রাখবে। অন্যদিকে বিজেপির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার মনে করেন, জলদস্যুতা ও চোরাচালানের কারণে এই অঞ্চলটি বেশি ঝুঁকিপূর্ণ। ডাকাত বা চোর বা ব্যাড এলিমেন্ট যারাই থাকুক, তারা দেখলো যদি প্রয়োজন পড়ে, যদি তারা কোনো খবর পায়, তারা দুই পার্টি একসাথে এরকম ঝাঁপায় পড়বে। গত বছর অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে এ যৌথ অনুশীলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপক্ষই মনে করে এ ধরনের মহড়া এবং যৌথ তল্লাশির মধ্য দিয়ে জল সীমান্তে যে অপরাধ রয়েছে সেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে, কমিয়ে আনা যাবে। এর পাশাপাশি দুদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে সেই সীমান্ত রক্ষী বাহিনীর ভেতরেও বাড়বে আন্তরিকতা, যোগাযোগ, কমবে অপরাধ। বাংলাদেশ ভারত যৌথ নৌ মহড়া থেকে ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তাই পরবর্তী বিশ্ব টি-20-র বাছাই পর্বে টেস্ট খেলুড়ে দলগুলো খেলবে কিনা তা ভেবে দেখবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেই সঙ্গে সময় সংবাদে তিনি আরও জানান, এই আসরে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরমেন্স অন্য দলগুলোকে সতর্কবাণী দিল। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ডেভিড রিচার্ডসনের বিশেষ সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেটে এলিট পরিবারের সদস্য বাংলাদেশ, কিন্তু বাণিজ্যিক দিকটা বেশি প্রাধান্য দিতেই কিনা বিশ্ব ক্রিকেটের মোড়লরা পূর্বেই সিদ্ধান্ত নিয়ে রাখে 2016 ওয়ার্ল্ড টি-20 আসরে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল খেলবে মূল পর্বে, বাকিদের বাছাই পর্বের বাধা পেরিয়ে আসতে হবে। টেস্ট খেলুড়ে দল হয়েও নিয়মের বেড়াজালে বাংলাদেশকে খেলতে হলো বাছাই পর্ব, যেখানে টাইগারদের আপসহীন পারফরমেন্সের কাছে পাত্তাই পায়নি সহযোগী দেশগুলো। আর এতেই প্রমাণ করে কিনা র্যাঙ্কিং এর ব্যাপারটি বৈষম্যের। তাই আইসিসির কাছে জানতে চাওয়া ছিল, টেস্ট খেলুড়ে দলগুলোকে বাছাই পর্বে খেলানো কতটুকু যুক্তিযুক্ত। Pushing the full members to make sure that they perform on a regular basis. টেস্ট খেলুড়ে দলগুলোর আরো দ্রুত উন্নতি করার জন্য অনেক খেলার মাঝে রেখেছি। বাংলাদেশও ঠিক তেমন। আর টি-20তে র্যাঙ্কিং এ বাংলাদেশ উন্নতি করলে বাছাই পর্বের খেলার বিতর্ক থাকবে না। তবে এবারের আসরে প্রথম পর্বে বাংলাদেশের পারফরমেন্স দেখার পর পরবর্তী আসরে ভাবছি কি করা যায়। It's always good to create that incentive to make sure that no one rests on their laurels. হ্যাঁ, বাংলার দামাল ক্রিকেটাররা ভাবাতে বাধ্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে, কারণ দিন বদলেছে। বল ব্যাট হাতে এখন তামিম সাকিবরা প্রতিপক্ষকে করে তছনছ। দিন দিন টাইগারদের পারফরমেন্স বাংলাদেশকে বড় দলে পরিণত করেছে, মানছেন আইসিসির প্রধান নির্বাহী। গেল 2-3 বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তাতে করে সবাই মুগ্ধ। তাদের উন্নতি অনেকের কাছে উদাহরণ হতে পারে। আর হ্যাঁ, ওয়ার্ল্ড টি-20 আসরের প্রথম পর্বে বাংলাদেশের পারফরমেন্স সত্যিই দুর্দান্ত। সুপার 10-এ অন্য দলগুলোকে বাংলাদেশ আগাম সতর্কবাণী দিয়ে রেখেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে 2 বার বাংলাদেশ সফর বাতিল করার প্রসঙ্গে জানতে চাইলে কৌশলে এড়িয়ে গেছেন ডেভিড রিচার্ডসন। Australia have said that they will look to make it up to Bangladesh as far as that FTP tour is concerned. হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 1 সপ্তাহের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান সহ মোবাইল অপারেটরদের এ রুলের জবাব দিতে বলেছেন আদালত। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ.কে.এম. শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে 24শে মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। গত 9 মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন হাইকোর্টের এক আইনজীবী।
সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে ব্লু ইকোনমি নিয়ে 16টি দেশের আন্তর্জাতিক সেমিনার শুরু। বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় সবার সহযোগিতা আহ্বান নৌবাহিনী প্রধানের। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহ। এর আগে কয়েক দফা জানাজায় অংশ নেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে তার গুণগ্রাহীরা বললেন, বরেণ্য এ কবির চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সকাল 10টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য 21শে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সেখানে ছিলেন তার স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। এরপর কবিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষবারের মতো প্রয়াত গুণীয় শিল্পীর প্রতি একে একে শ্রদ্ধা জানান কবির পরিবার, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের মানুষ। কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বিশিষ্টজনেরা। এই দেশের মানুষ এবং দেশ সংগ্রাম, তার জীবনযাপন, প্রতিদিনের লড়াই, সমস্ত কিছু তার সৃষ্টিকর্মের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছে। বিদায় তো নয়, তাকে স্বাগতম করছি অমর কবিদের সারিতে। কবির মৃত্যু হয় না, কবিতার মৃত্যু হয় না। ওই সময় একঝাঁক কবি এসেছিলেন, তার মধ্যে সবচেয়ে যিনি মানে প্রতিশ্রুতিশীল বা যিনি সবচেয়ে এগিয়েছিলেন তিনি হলেন সে হলো রফিক আজাদ। আজকে রফিক আজাদের নানাবিধ কাজের কথা মনে পড়ছে এবং আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি যে তার কবিতার মধ্যে দিয়ে রফিক আজাদ সবসময় বেঁচে থাকবেন। আমরা জানি না আমাদের আগামী দিনগুলো আমরা কিভাবে কাটাবো। তিনি যেমন গভীর ভালোবাসা দিয়েছিলেন, তেমনি আমাকে আমরণ, নিঃসঙ্গতা এবং যে একাকিত্ব দিয়ে গেলেন, আমি জানি না সেখান থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো। শহীদ মিনারে 2 ঘন্টা রাখার পর কবির মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমি চত্বরে। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হলে বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ধানমন্ডির বাসায় আরেক দফা জানাজা শেষে বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় প্রতিবাদী আর দ্রোহের এ কবিকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্লু ইকোনমি নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। ব্লু ইকোনমি নিয়ে ভারত মহাসাগর উপকূলবর্তী 16টি দেশের হাইড্রোগ্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ব্লু ইকোনমি বাস্তবায়নে আশপাশের দেশগুলোর সহায়তা প্রয়োজন, আর এজন্য উত্তর ভারত মহাসাগরের দেশগুলো একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশের চারদিকে বিশাল সমুদ্র সীমা রয়েছে, তাই ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে নৌবাহিনীর গুরুত্ব বিবেচনায় এ বাহিনীর উন্নয়নে সরকার কাজ করছে বলেও বক্তব্যে জানান তিনি। সমুদ্রের প্রতিরক্ষা এবং সমুদ্রের যে সমস্ত রিসোর্সেস রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের যে কনফারেন্স করলাম, শুরু হলো আজকে 3 দিনের কনফারেন্স। এই কনফারেন্স থেকে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং বিভিন্ন দেশের সাথে সহযোগিতায় আমাদের যে প্রশিক্ষণ এবং টেকনোলজি ট্রান্সফার, এটা অত্যন্ত আমাদের জন্য উপকৃত হবে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির জেরা সম্পন্ন হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা করা হয়। পাশাপাশি এই ঘটনায় করা অপর মামলায় 2 সাক্ষীর সাক্ষ্য গ্রহণও শেষ হয়েছে। এর আগে কঠোর নিরাপত্তায় মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত 3 কর্মকর্তা সহ মোট 23 আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে মামলার বাদী সেলিনা ইসলাম বিউটিকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষে আদালতে সাক্ষ্য দেন অপর একটি মামলায় 2 সাক্ষী। পরে নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদের আইনজীবী সময় আবেদন করলে 21শে মার্চ সাক্ষ্য গ্রহণ ও জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক।
2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনেছেন, কাগজপত্র দেখেছেন, দেখে ওই দুইজনের পক্ষে সাক্ষী এবং জেরা করার জন্য ওনাদের সময়টা ন্যায় বিচারের স্বার্থে মঞ্জুর করেছেন। মামলাটিকে বিলম্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আজকেও তাদের পক্ষে 5ম দিনের মতো সাক্ষীর জন্য সময়ের আবেদন করা হয়েছে। আশা করব যাতে ওই দিনও এইভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে এই মামলার যে কার্যক্রম, এই মামলার যে গতি, সেটাকে স্তম্ভিত করা না হয়। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা। সোমবার সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। আলোচনায় সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থা স্থিতিশীল করতে নতুন সংবিধান প্রণয়ন ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রয়োজনীয় বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান জাতিসংঘের বিশেষ দূত। সংকট নিরসন করতে চাইলে প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই সরে যেতে হবে, এমন দাবি নিয়েই আলোচনায় যোগ দিয়েছে প্রধান বিরোধী জোট HNC। বৈঠকের আগে আলোচ্যসূচি নিয়ে শর্ত আরোপ করে সিরিয়া সরকার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সিরীয় কুর্দিদের শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো না হলে দেশটির বিভক্তি ঠেকানো কঠিন হবে বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 সপ্তাহ পর আবারও আলোচনা শুরু হলো। শক্তি প্রয়োগের মাধ্যমে সিরিয়ার সংকট সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। Об укреплении курдских сторон в Сирии стала заявлять о своем. It is unclear where along the border the new Russian military forces have been deployed. It is plausible the Russians. টি-20 বিশ্ব আসরের সুপার 10-এ অংশ নিতে আজ ধর্মশালা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দিল্লি হয়ে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে মাশরাফি বাহিনীর। চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দেওয়ার আগে দিল্লি পর্যন্ত টাইগারদের সাথে থাকবেন পেসার তাসকিন। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও ধর্মশালার কাঙ্গোরা বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই পেসার। অন্যদিকে কিছুটা মনমরা ছিলেন শনিবার পরীক্ষা দিয়ে ফেরা স্পিনার আরাফাত সানি। 16 মার্চ ইডেন গার্ডেন্সে সুপার 10-এ